দর্শক, আলোচিত ঘটনার পেছনে ঘটনা এবং এর বিশ্লেষণ নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24-এ স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে পুরো সময়টুকু জুড়ে থাকবো আমি শুভ অঙ্কুর। আপনারা জানেন যে এই অনুষ্ঠানটিতে আমরা দিনের আলোচিত ঘটনাগুলো নিয়ে কথা বলে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়, বেশ কিছু বিষয় রয়েছে, আমরা সেই বিষয়গুলো জানাবো। তবে আগে শিরোনাম জানাতে চাই। ক্যাসিনো কাণ্ডে এবার আওয়ামী লীগের দুই নেতার বাড়িতে র্যাবের তল্লাশি, বিপুল টাকা ও স্বর্ণালংকার উদ্ধার, অভিযানকে স্বাগত সেনাপ্রধানের। বিরুদ্ধে বা এই ধরনের অপকর্মের বিরুদ্ধে যে ওনার একটা শক্তিশালী অবস্থান, সেটারই বহিঃপ্রকাশ হয়েছে এই ধরনের একটা ড্রাইভ দেওয়াতে। আমি এটাকে স্বাগত জানাই। 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় আনবে বিশ্বের 77টি দেশ, সবুজ অর্থনীতির প্রতিশ্রুতি ব্যবসায়ী নেতাদের। প্রথমবারের মতো টি-20 সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে, সন্ধ্যায় ফাইনালে প্রতিপক্ষ আফগানিস্তান। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা শিরোনাম অনুযায়ী আমরা শুরুতেই যে বিষয়টি জানাতে চাই, অবৈধ ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে রাজধানীর গ্যান্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়ার বাড়িতে অভিযান চালিয়েছে র্যাব। তবে র্যাবের ধারণা থাইল্যান্ডে পালিয়ে গেছে এনামুল। ক্যাসিনো বিরোধী চলমান অভিযোগের অংশ হিসেবে সকাল থেকেই এই দুই নেতারা গ্যান্ডারিয়ার বানিয়ানগর ও মুরগিটোলা এলাকার 5টি বাসায় র্যাবের একটি দল তল্লাশি চালায়। তাদের বাসা থেকে 5 কোটিরও বেশি নগদ টাকা জব্দ করা হয়েছে, সেই সাথে প্রায় 720 ভরি স্বর্ণ জব্দ করা হয়েছে। অভিযোগ রয়েছে, ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো ব্যবসার অংশীদার ছিলেন আওয়ামী লীগ নেতা এনামুল ও রূপন। র্যাব জানায় তারা দুজন সহোদর। প্রাথমিকভাবে খবর পেয়েছি এখানে তদন্তের বাইরে 15টি তার বাড়ি আছে এবং ক্যাশ এখানে 1,05,00,000 টাকা আমরা প্রাপ্ত হই। এই অভিযান চলছে। এনু সম্ভবত গত 1 সপ্তাহ আগে থাইল্যান্ডে চলে গেছে। তার ভাই রূপম যে আছে সে পলাতক, তাকে আমরা এখনো ধরতে পারি নাই। প্রক্রিয়া এবং চেষ্টা চলছে। দেশ থেকে বেশ কিছু নেতার বিদেশ যাওয়ার ব্যাপারে নজরদারি বাড়ানো হয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের কাছে কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, প্রধানমন্ত্রী দেশে ফিরলে যুবলীগ বা দলের অন্যদের বিষয়ে দলীয় ব্যবস্থা, আর কাউন্সিলররা অবৈধ কাজে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার কথা জানান ঢাকা দক্ষিণ সিটির মেয়র। এদিকে বিদেশি পর্যটকদের জন্য ক্যাসিনোর দরকার বলে মন্তব্য করেছেন পর্যটন সচিব। দেশে যখন জুয়া বা ক্যাসিনো খেলার সব আয়োজন ধরা হচ্ছে, এখনও ধরাছোঁয়ার বাইরে এর মূল হোতা বা পরিচালনাকারী। এরই মধ্যে পালিয়েছেন কেউ কেউ। অনেকের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বেশ কিছু নেতার বিদেশে যাওয়ার ব্যাপারে নজরদারি বাড়ানো হয়েছে। জানান, প্রধানমন্ত্রী দেশে ফিরলে জড়িতদের বিষয়ে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। নিষেধাজ্ঞা বাইরে যাওয়ার ব্যাপারে কতজনের বিরুদ্ধে হয়েছে আমি ঠিক জানি না, তবে এটা সার্ভেলেন্সে আছে অনেকেই। এখন আগে কোন দল ছিল ওটা বলে তো লাভ নেই। আমি আমার দলে নিলাম কেন? এখন সে আমার দলের পরিচয় ব্যবহার করছে, কাজে আমি ঘর থেকেই এ অভিযান শুরু করি। এদিকে নগর ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন বলেন, কাউন্সিলররা অবৈধ কাজের সাথে জড়িত থাকলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যদি কোনো কাউন্সিলর এ ব্যাপারে জড়িত থাকে, আইন অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এখানে বিব্রত হওয়ার প্রশ্নই ওঠে না। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করব। সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বলেন, বিদেশি পর্যটকদের সংখ্যা বাড়াতে হলে দেশে ক্যাসিনো দরকার। যে ক্যাসিনো আজকে অনেক কথা হচ্ছে, ক্যাসিনো কিন্তু বাংলাদেশে বিশেষ করে পর্যটকদের জন্য দরকার। মালয়েশিয়াতে ক্যাসিনো আছে, সেখানে কিন্তু পাসপোর্ট দিয়ে ক্যাসিনোতে ঢুকতে হয়। কাজে আমরা তো তাদের জন্য এই ধরনের কোনো সুযোগ সুবিধা দিতে পারছি না। আমরা যেখানে এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন করব, সেখানে বিদেশিদের জন্য এসব সুযোগ সুবিধাগুলো থাকবে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। চলমান দুর্নীতি বিরোধী অভিযানকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
সকালে সাভার মিলিটারি ফার্মে অত্যাধুনিক মিল্কিং পার্লার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। বলেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কোনো সেনা কর্মকর্তা যদি ক্লাবের নামে ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকেন প্রমাণ পেলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক, নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন ও মাস্টার জেনারেল অব অর্ডিন্যান্স মেজর জেনারেল আবু সাইদ সিদ্দিক। যে উদ্যোগটা, যে নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, আমি বলবো যে অত্যন্ত একটা এটা পজিটিভ, এবং যে ওনার যে দুর্নীতির বিরুদ্ধে বা এই ধরনের অপকর্মের বিরুদ্ধে যে ওনার একটা শক্তিশালী অবস্থান, সেটারই বহিঃপ্রকাশ হয়েছে এই ধরনের একটা ড্রাইভ দেওয়াতে। আমি এটাকে স্বাগত জানাই। ক্যাসিনো ব্যবসায় জড়িত নেপালিদের পালাতে সহায়তাকারীরা চিহ্নিত। তাদের দুজন একটি গোয়েন্দা সংস্থার সদস্য জানিয়েছে পুলিশ। তবে তাদের কেউ জড়িত নয় বলে দাবি বাহিনীটির। এরই মধ্যে বিভাগীয় তদন্ত শুরু করেছে ওই গোয়েন্দা সংস্থা। তোলপাড় পুরো দেশ জুড়ে, একের পর এক ক্যাসিনোতে অভিযান, গ্রেপ্তার প্রভাবশালী নেতারা। অথচ অভিযান শুরুর রাতে সেগুনবাগিচার একটি বাড়িতে অবস্থানরত ক্যাসিনো চালানোয় অভিযুক্ত নেপালিদের পালাতে সহায়তা করেন এই ব্যক্তি। এ সময় খালি হাতে বাসায় ঢুকলেও বের হবার সময় তার সহযোগীর হাতে একটি ব্যাগ দেখা যায়। আমি বাইরে ছিলাম, তার তিনজন ভিতরে ঢুকছে। এই কথাবার্তা চললো 1 ঘন্টার মতন। পরে আমি আবার উপরে গেছি, নিয়ে আসলাম। নিয়ে আসে এখানে আসে গেটের সামনে বললাম, আপনার অ্যাড্রেসটা দিয়ে যান, আপনাদের কোন থানাতে আইছেন, পরে আমার বাসার মধ্যে সমস্যা হবে আমার। পরে ওরা দিল না, ওরা চলে গেল, না আছে, তারার লোকে ওরা পরিচিত লোক আছে। অনুসন্ধানে জানা গেছে ওই ব্যক্তির নাম তারিকুল ইসলাম আক্তার। তিনি একটি গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত। তার সাথে থাকা দুজনের মধ্যে একজন গোয়েন্দা সংস্থাটির রমনা জোনে কর্মরত কনস্টেবল দীপঙ্কর চাকমা। বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিয়ে আক্তারের ছবিও এসেছে চ্যানেল 24-এর হাতে। এ ঘটনায় পুলিশের কেউ জড়িত নয় এমন দাবি বাহিনীটির। ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, তারা যথেষ্ট তৎপর বিষয়টিতে। এখন পর্যন্ত যে তারা পুলিশ সদস্য, এটির কোনো প্রমাণ পাওয়া যায় নাই। কারণ ওয়াকি টকি পুলিশ যেমন ব্যবহার করে, পুলিশের সাথে সহযোগী যে সমস্ত সংগঠন আছে বা আইন শৃঙ্খলা বাহিনী বলতে আপনি যাদের মিন করেন তারা ব্যবহার করে, আবার পাবলিকে ব্যবহার করে, গোয়েন্দা সংস্থার সমূহ ব্যবহার করে। তো সেই ক্ষেত্রে এরা পুলিশের সদস্য এমন কোনো তথ্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই বিষয়ে অভিযুক্তের সাথে কথা বলার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। জানা গেছে এরই মধ্যে তদন্ত শুরু করেছে গোয়েন্দা সংস্থাটি। রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা। এবার একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। টিকাদান কর্মসূচির সফলতার জন্য ভ্যাকসিনের হিরো সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন তাকে এই সম্মাননা দেয়। নিজের অর্জনকে দেশবাসীর জন্য উৎসর্গ করে প্রধানমন্ত্রী সব শিশুদের টিকা দিতে অভিভাবকদের আহ্বান জানিয়েছেন। একই দিনে চীন, মিয়ানমার ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে ত্রিপাক্ষিক ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়েছে। জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনের বৈশ্বিক স্বাস্থ্যসেবা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুলে ধরেন কিভাবে বাংলাদেশ সব মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে। Resource mobilization to ensure universal health coverage is a fundamental obstacle in many countries. আর জলবায়ু সম্মেলনে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মতো দেশগুলোর জন্য ন্যায্যতা নিশ্চিত করতে হবে। Bangladesh has shown how a strong early warning system and a coordinated approach in disaster management can make a big difference. পরে টিকাদান কর্মসূচিতে সফলতার জন্য প্রধানমন্ত্রীকে ভ্যাকসিনেশন হিরো পদকে ভূষিত করে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন, GAVI। যে পুরস্কারটা পেলাম এটা আমার না, এটা বাংলাদেশের জনগণের। অন্যদিকে জাতিসংঘ সদর দপ্তরে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ, চীন, মিয়ানমার ত্রিপাক্ষিক ওয়ার্কিং কমিটি করতে সম্মত হয়। চাইনিজ একটি প্রপোজাল দিয়েছে, সে প্রপোজালটা হচ্ছে দ্য ট্রাইপ্যাটি
জয়েন্ট একটি ওয়ার্কিং মেকানিজম করার জন্যে চীন, বাংলাদেশ এবং মায়ানমার মিলে, মায়ানমারে এতে কিছু আপত্তিও আছে, তবে শেষ পর্যন্ত মোটামুটিভাবে তারা রাজি হয়েছে। চীনের মধ্যস্থতায় এই বৈঠকে সব পক্ষই একমত হয় যে রোহিঙ্গাদের দ্রুত ফেরাতে না পারলে এই অঞ্চলে উগ্রবাদ মাথাচাড়া দিতে পারে। চীন, রাশিয়া, ভারতের সমর্থন ছাড়া রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয়, কথা এরই মধ্যে জানা হয়ে গেছে। কারণ 2 বার চেষ্টা করেও রোহিঙ্গাদের দেশে পাঠানো যায়নি। তাই এখন বাংলাদেশ এই দেশগুলোর সমর্থন আদায়ের চেষ্টা করছে। জিএম মুস্তাফিজুল আলম, চ্যানেল 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দর্শক, আমরা রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। এজন্য চট্টগ্রাম সেন্টার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসের সাবেক মিশন প্রধান মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম। জনাব ইমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর অনুষ্ঠানে। আপনি নিশ্চয়ই আমাদের প্রতিবেদনটি শুনছিলেন যে আসলে 3 দেশ মিলে একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে এই গ্রুপ গঠনটি আসলে কতটুকু কাজে দিতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ। যদিও আমি প্যাকেজটা শুনি নাই, তবে আমি এটা সম্বন্ধে ওয়াকিবহাল আছি যে এই যে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশ, মিয়ানমার এবং চীন ত্রিপক্ষীয় একটা প্ল্যাটফর্ম গঠন করেছে। এটা অত্যন্ত ইতিবাচক একটা দিক। আমার মনে হয় যে চায়না এখানে মিয়ানমারের উপর চায়নার যেমন একটা প্রভাব আছে, সেখানে তাদের জিও স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে, একইভাবে বাংলাদেশের সাথেও তাদের একটা অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক একটা বিষয় জড়িত আছে। তো দুটা দিককেই চায়না দুটা দিককে ব্যালেন্স করে চেষ্টা করবে যে সমস্যাটার সমাধান করার জন্য। একই সাথে চায়না হয়তো এটাও বিবেচনায় নিয়ে আসছে যে তাদের যে পরিমাণ স্বার্থ মিয়ানমারে রয়েছে, যদি রোহিঙ্গারা সেখানে প্রত্যাবাসিত না হয় ইমিডিয়েটলি, তাহলে সেটা তাদের ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনৈতিক স্বার্থের বিপরীতে যে কোনো সময় চলে যেতে পারে। হয়তো চায়নার এই উপলব্ধি থেকে চায়না এটুকু এগিয়ে আসছে, তবে সার্বিকভাবে এটা একটা ইতিবাচক দিক বলে আমি মনে করি। এই প্রক্রিয়ার সাথে ভারত এবং রাশিয়াকে রাখার পক্ষে কেউ কেউ মত দিয়েছিলেন। বিষয়টি কি প্রয়োজন ছিল নাকি প্রয়োজন নেই, আপনি আসলে কি মনে করছেন? না, এখানে রাশিয়ার থেকেও, রাশিয়া যদিও চায়নার সাথে অ্যালায়েন্স আছে বলেই সেখানে তাদের একটা আবার বৈষয়িক একটা স্ট্র্যাটেজিক অবস্থান আছে এই মুহূর্তে রাশিয়া এবং চায়নার। সেটা হচ্ছে পশ্চিমা বিশ্বের যে প্রেশারটা রাশিয়ার উপর যাচ্ছে সময়ে সময়ে, একইভাবে চায়নার উপরে যেগুলি যাচ্ছে, এই যে ট্রেড ওয়ার অন্যান্যগুলোর মধ্যে তাদের একটা যৌথ অবস্থান আছে। সেখানে রাশিয়া সেই কারণে চায়নার সাথেই হয়তো আছে এইসব বিষয়ে। কিন্তু এখানে হয়তো ভারত তার থেকে আরও একটু বেশি ভারতের ভূমিকা সেখানে আছে। হয়তো সেটা চায়না চাইবে না যে এখানে ভারতও জড়িত হয়ে যাক, কারণ আমরা এই ইতিপূর্বে লক্ষ্য করেছি ভারত এবং চায়নার মধ্যে একটা পারস্পরিক একটা প্রতিযোগিতা আছে। মিয়ানমারের উপরে কার কত বেশি প্রতিপত্তি বিস্তার করা যায়, সেই কারণেই মিয়ানমারের জেনারেলদেরকে উভয় দেশ তারা একটা কনফিডেন্সে আনার চেষ্টায় আছে। তার প্রমাণ হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যখন অতি সম্প্রতি এই যে জেনারেল মিয়ং এবং তার ভাইস চিফ, 2 জন কমান্ডার যারা অপারেশন ক্লিনজে জড়িত ছিল, তাদেরকে যখন তাদের উপর এম্বার্গো আরোপ করলো, সাথে সাথে ভারত তাদেরকে কিন্তু সেখানে আমন্ত্রণ জানিয়েছিল এবং 9 দিন ব্যাপী তারা ভারত সফর করেছে। ঠিক তার আগেই এই জেনারেলরা চায়না ভ্রমণ করে এসছে, চায়নার সাথে দ্বিপাক্ষিক আলোচনা করে আসছে। তো সেটা থেকে এইটুকু প্রমাণিত হয় তারা দুটা দেশেই কিন্তু এখানে পারস্পরিক একটা প্রতিযোগিতায় আছে। তো বর্তমান ক্ষেত্রে হয়তো চায়না এখন তেমনভাবে চাইবে না যে ভারত এখানে জড়িত হোক, বাট আমাদের দিক থেকে যেটা ইতিবাচক আমরা বলছি সেটা হচ্ছে আমরা চাই যেভাবে হোক এই রোহিঙ্গা সমস্যাটার সমাধান হয়ে যাক, রিপ্যাট্রিয়েশনটা হয়ে যাক। সেটাই আমাদের আসল কমিটিটি গঠন করার ব্যাপারে একমত হয়েছে 3 দেশ। এটির বিষয়ে জাতিসংঘের আসলে কোনো মতামত দেওয়ার বা রাখার সুযোগ আছে কিনা, বা তারা রাখতে পারে কিনা? না, সেখানে জাতিসংঘ তো প্রচেষ্টা গ্রহণ করেছিল। সেখানে জাতিসংঘের সর্বোচ্চ যে পরিষদ নিরাপত্তা কাউন্সিল, সেখানে তো নিরাপত্তা কাউন্সিল সেখানে তো চায়না ব্যাটো দিয়ে বারবারই, রাশিয়া সেখানে ব্যাটো দিয়ে বারবারই তারা সেটাকে জাতিসংঘকে নিবৃত্ত করেছে কোনো ধরনের ভূমিকা পালন থেকে, শুধুমাত্র বিবৃতি দেওয়া ছাড়া থেকে।
তো এখন যেটা মনে হয়, এখন যদি চায়না যদি মিয়ানমারকে সেভাবে তার আয়ত্তে রাখতে পারে, সেভাবে প্রভাবিত করতে পারে, এবং সেই প্রভাব থেকে বাংলাদেশ, তো এখানে বাংলাদেশের ভূমিকা হচ্ছে অনেকটা গৌণ। এখানে মুখ্য ভূমিকা হবে চায়না এবং মিয়ানমারের, সবচেয়ে বেশি হবে মিয়ানমারের। মিয়ানমার যদি তাদের দেশের নাগরিকদের সে দেশে প্রত্যাবর্তনে রাজি হয়ে যায়, তাহলে সেখানে চায়না যে ভূমিকাটা পালন করবে সেটাই এখানে মুখ্য। জাতিসংঘের এখানে কনসেন্ট দেওয়ার বা না দেওয়ার খুব একটা অবকাশ আছে বলে আমার মনে হয় চীন না। যেখানে জাতিসংঘের অবস্থান নেওয়ার ক্ষেত্রে যখন ভেটো দিয়েছিল, সেক্ষেত্রে চীন যখন এই ওয়ার্কিং গ্রুপের মধ্যে অংশ নিয়েছেন, সেক্ষেত্রে আসলে চীন কতটা কার্যকর ভূমিকা রাখবে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে, এটি কি প্রশ্নবিদ্ধ হচ্ছে না? না, এটা কিন্তু দেখার বিষয়। এখানে চায়না একটা জিনিস আছে, চায়না হয়তো একটা হলে আমার একেবারে দূর প্রসারী মানে দূরের একটা আলামত। যদি এই ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে বাংলাদেশ তেমন জোরালোভাবে রোহিঙ্গা বিষয়টা যেমন নিয়ে না আসে, এটা হয়তো এক ধরনের, এটা হচ্ছে একেবারে 100-র মধ্যে 1 ভাগ সম্ভাবনা। বাট বেশি সম্ভাবনা হচ্ছে চায়না এটাকে এখন ইন্টারন্যাশনালাইজ করা, অন্যান্য বহুপাক্ষিক একটা বিষয় থেকে দ্বিপাক্ষিকভাবে করে, এবং চায়না সেখানে তার ভূমিকাটা রেখে হয়তো এক ধরনের তার যে আঞ্চলিক যে শক্তি বা প্রভাব, সেটা হয়তো বিশ্বের কাছে তুলে ধরার জন্য একটা প্রয়াস এখন পাবে। আপনি কি মনে করেন যে আসলে এই রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় যে এর আগে তৎপর একটা অবস্থান থাকার বিষয় ছিল, সেটি কি এখন কমে গেছে, যেটি আরো একটু বেশি থাকা উচিত ছিল? না, এখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের তৎপরতাটা এক ধরনের প্রেশার ক্রিয়েট করেছে। ডেফিনেটলি এটার একটা দিক আছে, ভালো দিক আছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভিন্ন দেশ সেটা নিয়ে, বা আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলি আছে, তাদের অনেক কথাবার্তার মধ্যে এটা বিশ্বব্যাপী জিনিসটা উঠে আসছে, এবং সারা পৃথিবীর মানুষের মধ্যে এক ধরনের মনোভাব গড়ে উঠেছে। সেটা হয়তো চীন বা মিয়ানমার সেটা উপলব্ধি করতে পারছে, সেটা হচ্ছে সেই দিক থেকে। বাট আন্তর্জাতিক সম্প্রদায় যে বিবৃতির বাইরে বা জনমত গঠনের বাইরে এই মুহূর্তে অন্য কোনো শক্তি মিয়ানমারের উপর তারা যে প্রভাব বিস্তার করে, অন্য কোনো শক্তি দ্বারা প্রভাবিত করতে পারবে সেটা কিন্তু নয়। কারণ অতীতে আমরা দেখেছি পৃথিবীর সমস্ত দেশগুলো মিয়ানমারের উপরে এক ধরনের এম্বার্গো, অর্থনৈতিক, সেটা আরও কঠিনতর ছিল, এম্বার্গো আরোপ করে রেখেছিল। সেটা দিয়ে কিন্তু মিয়ানমার খুব একটা কাবু হয় নাই চায়না যখন তাদের পাশে ছিল। এবং সারা পৃথিবী তখন এম্বার্গো, ইভেন কি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকারও অর্থনৈতিক অবরোধ কিন্তু মিয়ানমারের উপর ছিল। কিন্তু সেই অবরোধ খুব বেশি ফলপ্রসূ হয় নাই চীনাদের কারণে। তো চীন এখন সেই জিনিসটা, চীন যদি তাদের কাছ থেকে সমর্থন বা তাদের পেছন থেকে যেটা তাদের পেছনে থাকার থেকে যদি সরে যায়, এটা যদি কোনো সময় মিয়ানমার ফিল করতে পারে বা মিয়ানমারকে সে উপলব্ধি করার অবকাশ দেওয়া হয়, তাহলে মিয়ানমার এখানে জিনিসটাকে অনেক বেশি দ্রুতভাবে সে রিপ্যাট্রিয়েশনে তারা এগিয়ে আসবে বলে আমার মনে হয়। আরেকটি বিষয় তো খুব সহজেই সামনে চলে আসে যে আসলে এত উদ্যোগ নেওয়া হয়েছে, এর আগেও এখনও নেওয়া হচ্ছে, রোহিঙ্গারা আসলে নিজেরা কতটুকু প্রত্যাবাসিত হতে চায়, কতটুকু আগ্রহী হবে তারা, কারণ এর আগেও তাদের বিভিন্ন উদ্যোগ ব্যর্থ হয়েছে। এটা আসলে রোহিঙ্গা দুটা জিনিস এখানে বিবেচনায় রাখতে হবে। একটা হচ্ছে রোহিঙ্গাদের এই উপলব্ধি ঘটানো উচিত, সেটা ক্যাম্প ওয়াইজ এক ধরনের মোটিভেশনও সেখানে, যে তোমার দেশ হচ্ছে মিয়ানমার, তোমাকে মিয়ানমার ফেরত যেতেই হবে। তুমি সব দাবি বাংলাদেশের মাধ্যমে আদায় করবা, সেটা কিন্তু ঠিক না। তোমাদের দেশে গিয়ে তোমরা তোমাদের দেশের দাবি দাওয়া তুলে ধরো, বিশ্ব সম্প্রদায় সেটা দেখুক। নিজেদের দাবি দাওয়া আদায় করার জন্য আত্মত্যাগের একটা প্রয়োজন এখানে আছে। অন্য কেউ, তৃতীয় পক্ষ, বাংলাদেশ সেখানে সব দাবি তাদের আদায় করে দিতে পারবে বা করে দিবে, সেটা তাদের জন্য দুরাশা, সেটা তাদের সে আশা করা উচিত নয়। সেই উপলব্ধিটা রোহিঙ্গাদের মধ্যে ঘটাতে হবে। মিয়ানমার রোহিঙ্গাদেরকে সেই মোটিভেশনটা দিতে হবে। তিন দেশই কিন্তু একমত হয়েছে যে তারা যে এই রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াটি যত দেরি হবে তত বেশি উগ্রবাদ এখানে বিস্তার লাভ করতে পারে, সেই বিষয়টি কিন্তু সামনে এসেছে। এখন এই বিষয়টিকে আসলে কতটুকু মানে নিরাপত্তার খাতিরে কতটুকু হিসাব করে এগোনো উচিত বলে আপনি মনে করেন? না, এখানে যতই দেরি হবে, এই যে কফি আনান কমিশনের রিপোর্টটা আছে, আপনাদের এখানে এই চ্যানেলেও আমি অনেকগুলো অনুষ্ঠানে বলেছি, কফি আনান যে জিনিসটা 2017 সালের 24শে আপনার অগাস্ট যে রিপোর্টটা সাবমিট করেছিল, সেখানে কিন্তু স্পষ্টভাবে এটা বলা আছে
যদি ইফ ইট ইজ নট, তখন কিন্তু রোহিঙ্গা সমস্যার এই এত বড় সমস্যাটা হয় নাই, সামনে আসে নাই। 10 লক্ষ রোহিঙ্গা কিন্তু আমাদের দেশে তখনও আসে নাই, বা রোহিঙ্গারা সেই ধরনের কোনো অ্যাট্রোসিটিস সেখানে পরিচালিত হয় নাই, রোহিঙ্গাদের উচ্ছেদ করা হয় নাই। তারপরেও কোফি আনান কিন্তু খুব তার প্রেডিকশন ছিল, ইফ ইট দ্য নট রাখাইন অঞ্চলের কথা বলেছিলেন উনি, যে ইফ নট ইমিডিয়েটলি অ্যাড্রেস, তাহলে এই উত্তর রাখাইন শুধু ভোলাটাইল হবে না, ইটস নট গোয়িং টু বি এ ফার্টাইল ল্যান্ড, একটা উর্বর ক্ষেত্র হিসেবে পরিগণিত হবে না। যে এটা মিলিটেন্সির জন্য, যদি ইফ ইট ইজ নট অ্যাড্রেস, মিলিটেন্সির জন্য ইট ইজ গোয়িং টু বি এ ভেরি ফার্টাইল ল্যান্ড, অ্যান্ড হুইচ ইজ আলটিমেটলি নট অনলি ভোলাটাইল এই রিজনটাকে, পুরা সাউথ ইস্ট এশিয়া রিজনকে ভোলাটাইল করে তুলবে বলে, মিলিটেন্সি ডেভেলপ হবে বলে এটা কোফি আনান প্রেডিক্ট করেছেন। সেই কথাটা এখনও কিন্তু সত্য। এটা যদি ইট ইজ নট ইমিডিয়েটলি অ্যাড্রেস, সেখানে যেসব দেশের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে, অন্য বড় দেশ যাদের স্টেক হোল্ডার যারা এখানে আছে, যারা চাইবে যে এই বড় দেশের স্ট্র্যাটেজিক ইন্টারেস্টটা হ্যাম্পার হোক, তারা কিন্তু বসে থাকবে না। তখনই কিন্তু আমাদের জন্য সমূহ বিপদ, বা তখনই কিন্তু এই যে মিলিটেন্সির কথা বলেন, বা টেরোরিজমের কথা বলেন, বা ফার্টাইল ল্যান্ডের কথা বলেন ডেভেলপ হওয়ার জন্য, তখনই কিন্তু সেটা সৃষ্টি হবে। সেটা যত দেরি হবে তত বেশি সম্ভাবনা আমাদের সামনে আসবে এবং এটা সৃষ্টি হবে। জনাব ইমদাদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেবার জন্য। দর্শক, মেজর অবসরপ্রাপ্ত ইমদাদুল ইসলাম চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। তিনি আসলে রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টি নিয়ে কথা বলছিলেন। আমরা রোহিঙ্গাদের বিষয়ে আরেকটি বিষয়ে আপনাদেরকে জানাতে চাই। রোহিঙ্গাদের ভোটার করার অপকর্মের সাথে জড়িতদের বেশিরভাগই নির্বাচন কমিশনের আউটসোর্সিংয়ে কাজ করা টেকনিক্যাল এক্সপার্ট আর ডাটা এন্ট্রি অপারেটর, যাদের হাতে গোপন পাসওয়ার্ড সহ অনেক তথ্যই দিয়েছিলেন কমিশনের কর্মকর্তারা। দুদক অনুসন্ধান আর পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে এই তথ্য। এমন পরিস্থিতিতে ভবিষ্যতে অস্থায়ী কর্মচারীদের কাজে না লাগানোর কথা বলছে নির্বাচন কমিশন। ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির মূল কাজটি করে ডাটা টেকনিক্যাল এক্সপার্ট আর এন্ট্রি অপারেটররা। গুরুত্বপূর্ণ এই কাজটি হয়ে আসছে আউটসোর্সিং বা বাইরে থেকে নেয়া এসব ব্যক্তির মাধ্যমে। সম্প্রতি রোহিঙ্গাদের ভোটার করা এবং এনআইডি কার্ড দেওয়ার ঘটনায় যে কজনকে চিহ্নিত করা হয়েছে তাদের বেশিরভাগই অস্থায়ী কর্মচারী। তদন্তে মিলেছে নির্বাচন কর্মকর্তারা নিজেদের ইউজার আইডি, পাসওয়ার্ড আর মডেম এসব অস্থায়ী কর্মচারীকে দিয়ে রাখেন, যার সুযোগ নিয়েছে তারা। বিনিময়ে সুবিধা নিয়েছেন কর্মকর্তারা। যারা অপরাধ করে, সেই অপরাধ করার জন্য সে একটা কিভাবে করবে একটা কৌশল অথবা একটা সুযোগ সেই সবসময় সন্ধান করতে থাকে। তো এখানে যে ক্ষেত্রে 2-1 সবাইকে বলা যাবে না যে সবাই অপরাধ করছে, 2-1 এটাকে মিসইউজ করেছে। মিসইউজ বলতে মানে তার অপরাধের ক্ষেত্রটাকে, তার সুযোগটাকে কাজে লাগিয়েছে। আপনার পাসওয়ার্ডটি একমাত্রই আপনি ইউজ করতে পারবেন, এটা একমাত্রই আপনার। এই পাসওয়ার্ডটি তো একজন পিয়ন, একজন কর্মচারী বা একজন আউটের লোক, একজন পাবলিক এটা ব্যবহার করার কোনো ক্ষমতা নাই। এটা একটা জাতীয় নিরাপত্তার হুমকির জন্য একটা ভয়াবহ বিষয়। 2014 সাল থেকে গেল 5 বছর ধরে জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের ভোটার করা হলেও কোনো তৎপরতা ছিল না নির্বাচন কমিশনের। তবে এখন থেকে সার্ভারের সুরক্ষা বাড়ানোর পাশাপাশি অস্থায়ী কর্মচারীদের কাজে না লাগানোর কথা জানান নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন। নিজস্ব জনবলের যেহেতু ঘাটতি আছে, সুতরাং এই ডাটা এন্ট্রিগুলো আমরা ডাটা এন্ট্রি অপারেটর দিয়ে করেছি। এর মধ্যে কিছু অ্যাজ ইট ইজ তারা বিপদগামী হয়েছে, যারা আউটসোর্সড ইয়েকে দিয়ে, অপারেটরদেরকে দিয়ে আমরা এটা করতে চাই না। আমরা এটা আমাদের নিজেদের লোক দিয়ে আমরা সেটা করতে চাই। বৃহত্তর চট্টগ্রামের 5 জেলার 55 উপজেলায় প্রায় 110 জন টেকনিক্যাল এক্সপার্ট আর ডাটা এন্ট্রি অপারেটর কাজ করে। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক, নিউজ 24 এর সময় হচ্ছে একটা বিরতি নেবার, ফিরছি আরও বিষয় নিয়ে, আশা করছি সাথেই থাকবেন। বলে রেডি সবাই।